তো ভাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাত, এটা হচ্ছে সেই মিক্সড সবজিটা, এটা হচ্ছে খাসির মাংসটা, মাটন যেটা। তো এটা দিয়ে হচ্ছে এখন লাঞ্চ করছি। সব ভেঙে গেছে আর কি। এটা কি এই রিসেন্টলি এরকম হয়েছে নাকি এটা অনেকদিন থেকে এরকম হয়? না, অনেক আগে থেকে মানে এরকম ভাঙা অবস্থায় আছে। ভাইয়ের নাম কি? ওর নাম মোহাম্মদ রাজু ইসলাম। আচ্ছা, ওনার শাওন। তো এটা হচ্ছে মন্দিরের ঢোকার পথ। আমি আগেই বলেছিলাম যে এখানে মানুষজন এখন ভালোই আছে। আমি এখন বের হচ্ছি হোটেল থেকে। তো এখন ফার্স্ট কাজ যেটা হবে সেটা হচ্ছে লাঞ্চ করা। তো চলুন গিয়ে দেখি এখান থেকে লাঞ্চ কোথায় করা যায়। লাঞ্চ করার তো অবশ্যই অনেকগুলো রেস্টুরেন্ট থাকবে, তো যে কোনো একটা থেকে যেটা ভালো মনে হবে সেখান থেকে লাঞ্চ করে ফেলি। তো চলুন গিয়ে দেখি। এখন কি হবে? দুপুর লাঞ্চ কি আছে? মাংস, খাসি হবে, মুরগি হবে, মুরগি তো না, রুই মাছ হবে। আর এটা কি এটা? এটা সবজি। খাসি কত করে? এটা করলা ভাজি। করলা ভাজি নেই, খাসি কত করে? খাসি 180 টাকা হয়েছে, 160 টাকা রাখবো আপনার কাছে। ভালো ভালো পিস আছে। আর ওই সবজিটা? আরেকটা দেবো। সবজিটা কত ভাই? এটা সবজি ভাইয়া 20 টাকা ভাতের সাথে। আচ্ছা, তাহলে একটা সবজি দেন আর একটা খাসি দেন। হ্যাঁ, একটা সবজি একটা খাসি দেন। না না না, খাবো। তো গাইস, এখানে হচ্ছে নিউ স্টার হোটেল, যেটা ঢোকার সময় হয়তো আপনারা দেখেছেন। এই হোটেলে আসলাম, এখন এখান থেকে আসলে দুপুর লাঞ্চ শেষ করবো। তো এখানেই বসছি, এখানে বসে খাবারটা আসুক, খাবারটা আসলে আপনাদেরকে দেখাচ্ছি, এর পরবর্তীতে টেস্ট করে আপনাদেরকে টেস্টও দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাত, এটা হচ্ছে সেই মিক্সড সবজিটা, এটা হচ্ছে খাসির মাংসটা, মাটন যেটা। তো এটা দিয়ে হচ্ছে এখন লাঞ্চ করছি। তো খাওয়ার পর বোঝা যাবে আসলে অ্যাকচুয়ালি টেস্ট কেমন। আমি আসলে এটা খাওয়ার কথা বলছিলাম, আপনি হয়তো পার্সেল বুঝতে পারবেন। আর সমস্যা নেই, ঠিক আছে। তো আসলে আমি টেস্ট করে দেখি তারপর কি অবস্থা। একটা উঠেছি, দেখেন নাকি মাথা ঠিক আছে নাকি? সবকিছু কি ভিডিও করতেছে? আল্লাহ হাফেজ। অবশ্যই। তো গাইস, আমাদের হচ্ছে দুপুরে লাঞ্চ করা শেষ। এখানে হচ্ছে 255 টাকা হয়েছে বিল। তো এখান থেকে হচ্ছে এখন আমাদের যেটা করব, আমাদের হচ্ছে দুপুরে লাঞ্চ করা শেষ, আর আমরা এখন হচ্ছে ফার্স্ট যে লোকেশন সেটাতে যাব। এখন ভালোই রোদ, কারণ দুপুর, একদম দুপুর। এখন বাজে হচ্ছে আপনার 1:27। ঘড়িতে আপনারা দেখলেই দেখতে পারবেন, দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন 1:27 বাজছে। সো এখন আমরা যাব হচ্ছে ফার্স্ট এখান থেকে রাজবাড়ি আছে একটা, যেটা এখান থেকে খুব বেশি দূরে নয়, মেবি 3.1 or 3.2 কিলোমিটারের মতো। আমরা ওই জায়গাটাতে ফার্স্টে যাব। এখান থেকে দিনাজপুর রাজবাড়ি, এটা নামই হচ্ছে দিনাজপুর রাজবাড়ি। তো এখান থেকে হচ্ছে 3.1 কিলোমিটার। তো এখান থেকে একটা রিক্সা বা কোনো কিছু পাওয়া যায় কিনা, আসলে এখন বেশি দুপুর তো সব কিছু মোটামুটি নাই এখন, ম্যাক্সিমামই অফ, মানুষজন কম। আজকে আবার মে ডে, তো এই জন্যই সমস্যা। তারপরে দেখি কিছু পাওয়া যায় কিনা, পেলে দেন হচ্ছে ওটা দিয়ে চলে যাচ্ছি। আর কত টাকা লাগছে আপনাদের জানাচ্ছি। আপনি বলেন এখন আপনার রাজবাড়ির সামনে নামাই দেবো 30 টাকা। ঠিক আছে, চলো। সো গাইস, আমরা তাহলে একটা অটোতে পেয়ে গেলাম। এখন অটোতে করে চলে যাচ্ছে হচ্ছে রাজবাড়ি, আর যেতে খরচ হচ্ছে 30 টাকা। আর এটা দূরত্ব খুব বেশি নয়, যেটা বলছিলাম 3.1 কিলোমিটার। তো চলুন যেতে থাকি।
সো গাইস দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আছি সেই রাজবাড়ির সামনে, রাজবাড়ির ভিতরে ঢুকছি। এটা হচ্ছে এখানে নামিয়ে দিয়েছে, তো এখান থেকে হচ্ছে এটার ভিতরে যাচ্ছে। তো এখান দিয়ে হচ্ছে এটার ভিতরে হচ্ছে রাজবাড়িটা। এদিক দিয়ে হয়তো যাওয়া যাবে না, আমরা হচ্ছে ওই পাশটা দিয়ে যাই। হ্যাঁ, রাজবাড়িতে ঢোকার গেট কে এটা? মন্দিরে আর রাজবাড়ির হলো ওই পরপর এটা কি মন্দিরের গেট না? এটা মন্দিরের গেট। আর রাজবাড়ি কি? রাজবাড়ির গেট ওই সামনে যে একটা গেট আছে, হ্যাঁ হ্যাঁ, এই দোকানে ওটা দিয়ে ঢুকতে হবে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। তো এটা হচ্ছে একটা মন্দিরের গেট দেখতে পাচ্ছেন, তো মন্দিরটা দেখে আসে। এটা মেবি ওই সময় যে রাজা ছিল তাদেরই মন্দির ছিল এটা, দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু সবই পুরাতন সিস্টেমে করা। আর এখানে কিন্তু যেই রাজাদের প্রথা ছিল সেটা কিন্তু আপনার অনেক আগেই আসলে হয়ে গেছে, মানে চলে গেছে। সেটা 1951 সালে মেবি সেটা বিলুপ্ত হয়ে গেছে। এটা দেখতে পাচ্ছেন বন্ধ আছে এখন। এটা হচ্ছে সেই মন্দিরটা, এটা হচ্ছে শ্রী শ্রী কালিয়াজিউ মন্দির, এই যে দেখতে পাচ্ছেন। এবং এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন করা, একদম লতা পাতার বিভিন্ন রকম ডিজাইন করা আছে। এবং এই মন্দিরটাও অনেক পুরাতন মন্দির, বাট ভিতরে মন্দিরটা অফ। হয়তোবা যখন এটার ভিতরে পূজা হয় তখন হয়তোবা এটার ভিতরে খুলে দেয়, তখন মানুষ গিয়ে এটার ভিতরে পূজা করে। তো আমরা হচ্ছে এটার মধ্যে যাই। আর এটা দেখলাম পাশাপাশি হচ্ছে এদিক দিয়ে যাওয়ার একটা রোড আছে, দেখি এদিক দিয়ে যাওয়া যায় কিনা। তবে এটা একটা অবাক করা বিষয় যে এখানে নর্মালি যেগুলো হয় রাজবাড়িগুলোতে কিন্তু আপনার টিকেটের সিস্টেম করে এটা দেখার এরকম একটা সিস্টেম করে ফেলে, বাট এই জায়গাটায় যেটা দেখতে পাচ্ছি এখানে তেমন কোনো কিছুই করা হয়নি। আর এই জায়গার রাজার আরেকটা ইনফরমেশন আপনাকে দিই, উনি হচ্ছে আপনার মারা যায় হচ্ছে 1962 সালে। উনি হচ্ছে কলকাতায় মারা যায়। আচ্ছা, এটা মেবি বাড়ি। কি এটা? ও পাপড়। নেন দিলে আমরা বিক্রি করি না। ও আচ্ছা, রাজবাড়ি কি এটা নাকি ওই? এটা মন্দির। একটা করে নেন দাদা, বউনি করি। কি এই জিনিসটা? পাপড় তেলে ভাজে খাইতে হয়। একটা করে নেন, বহনি করে নেই তো নেন নিলে দেখেন। ঠিক আছে, তো এখানে হচ্ছে সেই পাপড় ভাজা দেখতে পারলেন। নিয়েছি না, আর লাগবে না থাক। সো এখানে আসার পরবর্তীতে আমি যেটা বুঝতে পারিনি যে এটা হচ্ছে ভিতরে কিন্তু তারা এরকম কি একটা বিক্রি করে, পাপড় ভাজা বলছিল। তারা মোটামুটি ভালো ইনসিস্ট করছে যে তাদের নেওয়ার জন্য। সো দ্যাটস ওইটা নিলাম। আই ডোন্ট নো এটা আসলে কেমন খেতে, কি অবস্থা কিছুই জানি না। হোয়াট এভার। আচ্ছা, খুব বেশি প্রাইসও না, দুইটা হচ্ছে আপনার 100 টাকা। সো আমরা দুইটা কিনলাম। অ্যান্ড হচ্ছে ওটা মন্দির ছিল, ওটা রাজবাড়ি না। রাজবাড়িটা হচ্ছে ওই দিক দিয়ে বের হয়ে তারপর যেতে হবে। তো চলুন আমরা হচ্ছে রাজবাড়ির দিকে যেতে থাকি। বের হয়ে কিন্তু আমি এখন রাস্তা দিয়ে একটু সামনে এসে এখন এই রোডটা দিয়ে যাচ্ছি, বিকজ সবাই বলছিল যে এদিক দিয়ে গেলে আমি হচ্ছে সেই যে রাজবাড়িটা আছে সেটা যেতে পারবো। বিকজ ওইখানে যেটা ছিল ওটা কিন্তু ছিল মন্দির, ওই পেছনের ওটা।
এখন আসলে এটার ভিতরে ঢোকার প্রসেসটা কি সেটাই বুঝতে পারছি না। তো এই দিয়ে যেতে থাকি, এই দিয়ে গেলে হয়তো বা পাওয়া যাবে। আর এই এরিয়াটাই মোটামুটি এই রাজবাড়ির জন্যই পরিচিত। সব কিছু এখানে রাজবাড়ি দিয়ে আসলে আইডেন্টিফাই করে। তো সবাই যেটা বলছে যে এখানে আসলেই হবে, তো আমরা আসলে দেখি পেছের সাইডে এসে। হ্যাঁ, মনে হচ্ছে এখানে রাজবাড়িটা। এই যে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু ওই মন্দিরটার এখান থেকে ঘুরে এসেছিলাম। এই যে এটা হচ্ছে রাজবাড়ি, আপনি দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে সেই পুরাতন রাজবাড়িটা ভাঙ্গা অবস্থায় আছে। এই যে সেই মূল রাজবাড়িটা, এটা আসলে এখন নষ্ট হয়ে গেছে যেহেতু এটার কোনো দেখভাল করছে না। সো রাজবাড়িটা এখন ধ্বংসস্তূপের মতন হয়ে গেছে। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে রাজবাড়ির বর্তমান কি অবস্থা। পুরোটাই আসলে একদম ধ্বংসস্তূপের মতন হয়ে গেছে। এই যে দেয়াল ভেঙে পড়েছে, দেখতে পাচ্ছেন কি বিশাল একটা বাড়ি ছিল, পুরোটাই এখন ভাঙা। আর এখানে আপনি এটা সম্পর্কে দেখতে পাচ্ছেন যে লেখা আছে রাজবাড়িটি হচ্ছে নিদর্শন, আমাদের জাতীয় সম্পদ। এটা সংরক্ষণ করার জন্য আমাদেরকে আহ্বান করা হয়েছে, এটার ক্ষতি করার থেকে আমাদেরকে বিরত থাকতে বলা হয়েছে। এছাড়া হচ্ছে পোস্টার লাগাতে মানা করা হয়েছে। এটা ছাড়া হচ্ছে দেয়ালে বা ছাদে উঠতে মানা করা হয়েছে। গবাদি পশু বাঁধতে মানা করা হয়েছে এবং সন্ধ্যার পর এই জায়গায় অবস্থান করাতে মানা করা হয়েছে। তো এই হচ্ছে অবস্থা, আপনি দেখতে পাচ্ছেন ভেতরে হচ্ছে এই হচ্ছে যে বাড়িটার অবস্থা। তবে আমার মনে হয় না এখন ভিতরে কেউ থাকে তেমন। হ্যাঁ, ভিতরে কি পুরোটা খালি? ও ভিতরে পুরোটাই খালি না এখন? সব ভেঙে গেছে আর কি। এটা কি এই রিসেন্টলি এরকম হয়েছে নাকি এটা অনেকদিন থেকে এরকম ভাঙা? না, অনেক আগে থেকে। মানে এরকম ভাঙা অবস্থায় আছে। ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ রাজু ইসলাম। আচ্ছা, ওনার শাওন। তো দেখতে পাচ্ছেন বাড়িটার অবস্থা পুরোটাই আসলে। কোন দিক দিয়ে? এই পাশ দিয়ে উঠে ওই জায়গায় যাইতে হবে। এদিক দিয়ে না? সিঁড়ি আছে। দেখেন আবার গিয়ে ভাঙা আছে, কিন্তু চলে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এই দিক দিয়ে একটু উঠে ঘুরে দেখে আসি। আপনি দেখতে পাচ্ছেন এখানের যে অবস্থাটা সেটা সম্পূর্ণই ভাঙা। এখান দিয়ে যাওয়াটা আসলে একটু রিস্কি, কজ এখানে অলমোস্ট ভেঙেই গেছে, পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা রিস্কটা নিব না। কিন্তু আপনি এই বাড়ির নকশাগুলো যদি দেখুন কি চমৎকার এই নকশা এই জায়গায় করা হয়েছে। প্রতিটা জায়গায়, প্রতিটা রুমে সেই সময়কার যে বাড়িগুলো করেছে, বাট কতটা চমৎকারভাবে করেছে। এছাড়াও হচ্ছে আপনার এখানে টাইলস দেওয়া এই বাড়িগুলোর মধ্যে, আপনি দেখতে পাচ্ছেন সিঁড়িতেও টাইলস করা ছিল সেই সময়কার, খুব সুন্দর নকশা করে করা। এবং দেখতে পাচ্ছেন ইটগুলোতে একটা ডিফারেন্ট টাইপস মিক্সচার দিয়ে আসলে এটা করেছে। এটা কিন্তু আমরা যেমন এখন বর্তমানে করি সিমেন্ট এরকম না, এটা ডিফারেন্ট কোনো কিছু দেখতে পাচ্ছেন। আর এছাড়াও এই নিচ দিয়ে এরকম সুড়ঙ্গের মতন আছে অনেকগুলো গর্ত দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা রুমের মধ্যেই আছে। এগুলো সব ডেবে গেছে। ভাই আপনারা তো এখানেরই নাকি? এখানেই। আপনারা তো ছোটবেলা থেকেই তাহলে দেখতেছেন যে এটা এরকম পড়ে আছে। মানে এটা কি তখন সৌন্দর্য ছিল, এখন আরো ভাঙে গেছে। মানে তখন তো মনে হয় এটা আরো মানে বাড়িগুলো আরো সুন্দর ছিল আর কি। সৌন্দর্য ছিল। ওই পাশে রানীর পুকুর ছিল, রানীর পুকুরের সিঁড়ি ছিল, সিঁড়িটির অনেক কিছু ছিল। ওগুলো সব নষ্ট হয়ে গেছে। ভাঙে গেছে। এমনি এখানে কি মানুষজন এমনি আসে এখন? আসে মানুষজন,
কম বেশি প্রতিদিনই আসে, আমার জন্য দেখতে আসে ভাঙ্গা বাড়ি, দেখে আচ্ছা আচ্ছা, দেখে যায় আর কি। বাট এটা এমনিতে কোনোভাবে মানে এটা ইয়া করে না আর কি। এই জায়গায় কিছুদিন আগে একটা বিয়ের প্রোগ্রাম করছিল, ও এই আচ্ছা জায়গাটা আচ্ছা, পরিষ্কার করে বিয়ের প্রোগ্রাম করছিল। এমনি সরকারিভাবে এটা আর এখন সংরক্ষণ করে না, না, বা এগুলো তো এখন একদমই মানে মানে অনেকটাই ভেঙে গেছে, অলমোস্ট শেষ। তো গাইস বাড়িটা দেখে আমরা বের হলাম, আর এখান দিয়ে আশেপাশে আমরা একটু চেক করে দেখি যে এখানে আর কোনো কিছু আছে কিনা দেখার। তো এদিক দিয়ে যাই, দেখি যাওয়ার মতন কোনো রোড পাওয়া যায় কিনা। এই যেটা ছিল আসলে বাড়িটার এই সাইডটা দিয়ে যাচ্ছি আমি, দেখি কোনো কিছু পাওয়া যায় কিনা দেখার মতন। আর যদি থাকে তাহলে অবশ্যই সেটা আপনাদেরকেও আমি দেখাবো, এবং আমি নিজেও দেখবো যে এই বাড়িটার পাশাপাশি আর কি আছে। আর এই দেখুন এই পাশ দিয়েও বাড়িটা দেখা যাচ্ছে। বাড়িটা আসলে কত সুন্দর একটা বাড়ি ছিল, আমার মতে আসলে এটাকে যদি পর্যবেক্ষণ মানে এটাকে যদি সংস্কার করতো এবং দেখভাল করতো তাহলে কিন্তু এটা খুব সুন্দর একটা বাড়ি হতো। দেখতে পাচ্ছেন বিশাল একটা বাড়ি, কিন্তু পুরোটাই মানে যত্নের অভাবে নষ্ট হয়ে গেছে, এখন পুরোটাই আসলে একদম পরিত্যক্ত। এদিক দিয়ে মানুষের বাড়ি আছে, থাকছে নর্মাল বাড়ি, বাট এই বাড়িটা একদম পরিত্যক্ত হয়ে গেছে। এবং এটা মানে এখন যে অবস্থায় আছে এটা অনেকটা রিস্কি, যে কোনো সময় আসলে ভেঙে পড়তে পারে কারোর উপর। তো এটা আপনারা যারা আসবেন হয়তো বা ভিডিও দেখে যদি কেউ আসেন, কেউ উপরে ওঠার চেষ্টা করেন না, যেটা কিন্তু আপনাদের ক্ষতি হতে পারে বা আপনার গায়ের উপরে ভেঙে পড়তে পারে যে কোনো সময়। তো এটা কেয়ারফুল থাকেন। এদিক দিয়ে দেখি, এদিকে দেখতে পাচ্ছেন যে এখানে আরো বেশ কিছু ভাঙ্গা বাড়ি দেয়াল আছে, এগুলো কিন্তু সবই সেই সময়কার করা। আমার মনে হয় সেই সময়কারই ব্যবহার করা যে পুকুর, ওই রানী পুকুর যেটা বলে, আমার মনে হয় এটা ছিল সেটা। এখানে দেখতে পাচ্ছেন ঘর আছে, বেশ কিছু ঘর, এগুলো হচ্ছে হয়তো বা রানীরা কোনো কাজে ইউজ করতো। এবং দেয়ালটাও দেখুন, বিশাল একটা দেয়াল, একদম ওই মাথা পর্যন্ত হচ্ছে এটার দেয়াল। আর এটার ঘাটটা নষ্ট হয়ে গেছে। আর এদিক দিয়েও অনেকগুলো বাড়ি ছিল বোঝা যাচ্ছে, বাট কোনো বাড়ি কিন্তু এখন আর ব্যবহার হচ্ছে না, সবগুলোই এখন অব্যবহৃত। দেখতে পাচ্ছেন এই হচ্ছে বর্তমান অবস্থা। এই যে এই বাড়িটাও আছে, এটাও একটা হয়তো বা কোনো একটা রুম ছিল, বাট এটা এখন আর নেই, মানে এটার এখন আর ব্যবহার করা হচ্ছে না। আমরা যদি দিক দিয়ে যাই, এটা মেবি কোনো একটা মন্দির ছিল, মন্দিরের মতো মনে হচ্ছে। আর এইখানটাতে হচ্ছে আপনারা দেখতে পেলেন যে দিদিদের কাছ থেকে আমরা বেশ কিছু জিনিসপত্র কিনেছি, তারা হয়তো বা এই জায়গাগুলোতে থাকে, তাদের এখানে যে থাকছে মানুষ বোঝা যাচ্ছে। তো গাইজ এইখানের যে বাড়িটা, যে পুরাতন বাড়িটা আছে রাজবাড়ি, সেটা আমাদের দেখা শেষ এবং আশপাশের সব কিছুই দেখা শেষ। তো এখন আমরা বের হচ্ছে, এখান থেকে বের হয়ে যাচ্ছি হচ্ছে মেইন রোডে। আপনি দেখতে পাচ্ছেন এই গলিটা দিয়ে ঢুকেছিলাম, তো মেইন রোডে যাচ্ছি। অ্যান্ড ওইখান থেকে তারপরে আমাদের হচ্ছে যে পরবর্তী লোকেশন সেখানে যাব। ওটা কিভাবে যাচ্ছি ওটা অবশ্যই আপনাদেরকে জানাচ্ছি, এবং কত টাকায় যাচ্ছি ওইটাও আপনারা সরাসরি দেখতেই পারবেন। তো চলুন আগে মেইন রোডে যাওয়া যাক। সো গাইজ এই মুহূর্তে আমি এখন আছি আপনার মেইন রোডটাতে, যে মেইন রোডটাতে আসার কথা বলছিলাম। সো এখানে হচ্ছে সেই মন্দিরটা। তো এখন আমাদের যেই নেক্সট দুইটা লোকেশন আমাদের আজকের দিনের আছে, দুইটাই হচ্ছে কিন্তু একদম কাছাকাছি পড়বে। তো একটা হচ্ছে মন্দির আর একটা হচ্ছে আপনার একটা মসজিদ। এই দুইটা হচ্ছে আমাদের নেক্সট দুইটা লোকেশন। তো এখানে গেলে আপনাদেরকে নামগুলো আমি বলছি একটা একটা করে, এবং ওটার ব্যাপার আরও ডিটেলস বলছি। তো আমাদের এখানে যাওয়ার জন্য যেটা করতে হবে এখন ইজিলি, যেটা দেখলাম গুগল ম্যাপে, সেটা হচ্ছে আমাদেরকে, আমরা যেই মসজিদটাতে যাব সেটার নাম হচ্ছে নায়াবাদ মসজিদ, আর যেই মন্দিরটাতে যাব সেটার নাম হচ্ছে
কান্তাজিউ টেম্পল। তো এই দুইটা হচ্ছে আমাদের নেক্সট দুইটা লোকেশন। তো এই দুইটাতে যেতে হলে আমাদেরকে যেটা ফার্স্ট করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমরা যে জায়গাটা আছে এখন রাজবাড়ি, এখানটাতে যেতে হবে। ফার্স্ট হচ্ছে দিনাজপুর বাস স্ট্যান্ড, যেখানে আমরা সকালে নেমেছি, যেই আগের ভিডিওটাতে দেখেছেন ওইখানটাতে টার্মিনাল থেকে দেন হয় বাস অর যে কোনো যদি নর্মাল কোনো লোকাল অটো থাকে সেটা দিয়ে আমাদেরকে চলে যেতে হবে হচ্ছে কান্তানগর বাজার। এই জায়গাটাতে এই স্ট্যান্ডটা থেকেই কিন্তু আমরা আমাদের হচ্ছে লোকেশন দুইটাতে চলে যেতে পারবো। এখন চলুন তাহলে এখান থেকে যে কোনো একটা লোকাল গাড়িতে করে চলে যাই হচ্ছে টার্মিনালে। এই জায়গা যাবো টার্মিনাল কত? হ্যাঁ হ্যাঁ এই বাস টার্মিনাল, ঠিক আছে চলে। তো গাইস এখানে একটা লোকাল অটো উঠে গেলাম আর এটাতে চলে যাচ্ছে হচ্ছে এখন টার্মিনাল। সো টার্মিনালে ভাড়া লাগছে হচ্ছে 15 টাকা। তো চলুন যেতে থাকি। সো গাইস এই মুহূর্তে আমি এখন আছি সেই বাস স্ট্যান্ডে। তো বাস স্ট্যান্ডে আসার পরবর্তীতে এখান থেকে আমাদের যে লোকেশন আপনাদেরকে জন্য আমি গুগল ম্যাপে দেখাই। দেখতে পাচ্ছেন অলমোস্ট হচ্ছে 16 কিলোমিটার দূরত্ব আছে। তো 16 কিলোমিটার দূরে সেই কান্তা বাজারটা আছে, সেখানে আমরা যাব। তো এখান থেকে আমাদের আসলে চেক করতে হবে। পিছনে কথা বলছিলাম, ভাবছিলাম যে আমার সাথে কথা হচ্ছে। তো এখান থেকে হয়তো বাস অথবা হচ্ছে যে লোকাল অটো সেটাতে যেতে পারবো কিনা একটু চেক করতে হবে। কথা এখানে মোটামুটি ভালোই দূরত্ব, 16 কিলোমিটার। এখানে আসলে আজকে মে দিবসের জন্য যেটা বললাম প্রথম থেকেই, আজকে একটু বাসের সমস্যা। লোকাল ট্রান্সপোর্ট যেগুলো বেশিরভাগই বন্ধ, শুধুমাত্র অটো চলছে, বাস খুব একটা দেখা যাচ্ছে না। তো মেবি যেতে হবে। তো এখন এখানে কত টাকা লাগে আমি এখানে দেখি, আপনারাও দেখে থাকবেন। আসলে আমি খুঁজে দেখি যে কত টাকা লাগছে আর কি। কান্তানগর বাজার একটা লোকাল বাসে উঠলাম। এই বাসে করে চলে যাচ্ছে হচ্ছে কান্তানগর বাজার, যেটা সেই জায়গায় চেক করছি। এখান থেকে হচ্ছে খুব বেশি দূরে নয়, এখান থেকে হচ্ছে 16 কিলোমিটার, এই যে দেখতে পাচ্ছেন। তো চলুন যেতে থাকি হচ্ছে কান্তানগর বাজারে। এই মুহূর্তে আমি ভাড়াটা মাত্র পে করলাম, যেটাতে উঠেছি লোকাল বাস। সো কান্তানগর বাজার পর্যন্ত আমাদের খরচ লাগছে হচ্ছে 40 টাকা 40 টাকা। আমরা অলমোস্ট চলে এসেছি আর অল্প কিছু সময় লাগবে। দেখি 3.4 কিলোমিটার আপনি দেখতে পাচ্ছেন, আর অলমোস্ট মাত্র 5 মিনিটের মতন লাগবে। 5 মিনিট। গাইজ এই মুহূর্তে আমি এখন আছি সেই কান্তানগর বাজারে। এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে, এটার নাম হচ্ছে তেভাগা চত্বর বলা হয় এটাকে মনে হয়। হ্যাঁ এটা লেখা আছে এখানে তেভাগা চত্বর। সো এটা দেখে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে কান্তানগর বাজার। তো এখন আমরা যে টেম্পলটাতে যাব সেটার জন্য হচ্ছে একটা মেবি ভ্যান সিলেক্ট করলে সবচেয়ে বেস্ট। এটার নাম হচ্ছে কান্তাজিউ আর কান্তাভিউ টেম্পল। আমি একটু দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো লোকাল গাড়ি আছে, সেগুলো দিয়েই যাওয়া যাবে। আচ্ছা, নাম হচ্ছে কান্তাজিউ টেম্পল। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে টেম্পলটা, খুব বেশি দূরে নয়। এখান থেকে আপনার অনলি 1.2 কিলোমিটার, খুব বেশি দূরে নয়। এবং এর পরবর্তীতে আমাদের যে মসজিদ সেটাও খুব কাছাকাছি, মানে দুইটাই হচ্ছে কাছাকাছি পড়বে। তো এখন এখান থেকে আসলে দেখি কয় টাকা নেয় কান্তাজিউ যে টেম্পলটা আছে সেখানে যাওয়ার জন্য। কাকা কি বেড়া আপনার যাবেন মন্দিরে? অটো তো বিশাল বড় জায়গা, আমার লাগে তো ভ্যান হইলে সবচেয়ে সুবিধা। যাবে একা চলে আসবে, যাবো ওই ঘন্টা দিতে পারে। ভ্যানের লোক করে 10 টাকা পাবে। ওই ভ্যান তার ভাড়া আছে, এদিকে কোথায়? তো দেখতে পাচ্ছেন আসলে দুপুরবেলা তো দ্যাটস ওয়াই হচ্ছে
লোকজন তেমন একটা নেই, আর যে গাড়ির সেই তারাও এখন আশেপাশে নেই। দেখি তারা আসে নাকি, আসলে দেন হচ্ছে কথা বলে দেন হচ্ছে যে আপনার জানাচ্ছে খুব বেশি দূরে না। ভ্যান কি আপনার কাকা? যাবেন হচ্ছে মন্দির কবে দাম আমি গাছা করে করতে একজনকে পাওয়া গিয়েছে, তো দেখি সে আসুক, আসলে কত বললে দেন হচ্ছে জানাচ্ছে। আপনাদেরকে বললাম যেটা 1.2 কিলোমিটার, খুব বেশি কিন্তু দূরে না। কাকা মন্দিরে হ্যাঁ ঠিক আছে চলো। দেখি চাইলে দিবেন না। তো গাইজ এখন আমরা চলে যাচ্ছে হচ্ছে সেই মন্দিরটাতে। এটাতে বেশি দূর নয়, 1.2 কিলোমিটার, আগে হয়তো বলেছি আপনাদের। সো এটাতে ভাড়া লাগছে হচ্ছে 20 টাকা। চলো যেতে থাকি। এখানে একটা সামনে ওভারব্রিজ আছে, এটা একটা নদী, এটা হচ্ছে টেপা নদী। টেপা নদী নদী তো এখন নেই, এদিককার সব নদী আসলে অলমোস্ট মৃত অবস্থায় আছে। আমি যেদিন ফার্স্ট আসছিলাম এখান থেকে পঞ্চগড় যাই, তখন কিন্তু এই দিনাজপুর ঠাকুরগাঁ এগুলো পার হয়ে তারপর যেতে হয়। সো যতগুলো নদী দেখেছি মোটামুটি সবগুলো নদী ডেড। এখানে একটা নদীও এখন বেঁচে নেই, ম্যাক্সিমামই আসলে ডেড হয়ে গেছে। আর হিটওয়েভ হওয়ার একটা রিজন কিন্তু এটা হচ্ছে আমাদের দেশের নদীগুলো ম্যাক্সিমাম মরে গেছে, এটা একটা রিজন। তো দেখতে পাচ্ছেন টেপা নদী যেটা, এটা অলমোস্ট ডেড। তো চলুন আমরা যেতে থাকি হচ্ছে আমাদের যে মন্দির ডেস্টিনেশন সেখানে। সো গাইজ এই মুহূর্তে এখন আমি আছি সেই মন্দিরের সামনে। তো মন্দিরে চলে আসলাম, বেশি সময় লাগলো না, যেটা বললাম এটা তো খুব কাছাকাছি 1.2 কিলোমিটারের মতো, তো আসতে বেশি সময় লাগেনি। এখানে এসে যেটা দেখতে পাচ্ছি যে এখানে মোটামুটি একটু মানে পার্ক টাইপ বানানো হয়েছে। এখানে আই থিঙ্ক এখন অনেক মানুষজন আসে, দ্যাটস ওয়াই। আমরা কিন্তু আপনার সিরাজগঞ্জের একটা ভিডিওতে আপনি যদি দেখে থাকেন, সিরাজগঞ্জের যেটার থেকে গিয়েছিলাম সেটা ছিল নবরত্ন মন্দির। আমার কাছে ছবি দেখে যেটা মনে হয়েছে অনেকটাই একই রকম দেখতে। তো এখন সামনে দেখলে বোঝা যাবে অ্যাকচুয়ালি যে কী অবস্থা, বাট আমার কাছে মনে হয়েছে অনেকটা একই রকম। সো চলুন আমরা আসলে ঘুরে দেখে আসি যে এটা দেখতে কেমন এবং এটা কেমন দেখা যাচ্ছে। এটার নামও কিন্তু নবরত্ন মন্দির অনেকে বলে, যেটা দেখলাম আমি ইন্টারনেটে ঘাটাঘাটি করে, অনেকেই নবরত্ন মন্দির বলে। আর নর্মালি হচ্ছে আপনি গুগলে দেখতে পারবেন হচ্ছে কান্তা জিউ মন্দির নামে। আর এই মন্দিরের সামনে বেশ কিছু তথ্য দেওয়া আছে, আর আমার মনে হয় এখানে টিকিট রিলেটেড কোনো একটা ইস্যু আছে। আমরা গিয়ে দেখি। এটা দেখতে পাচ্ছেন, এটা সম্পর্কে একটা বিস্তারিত তথ্য লেখা আছে। এখানে লেখা হচ্ছে টেপা নদী, যেটা দেখালাম আপনাদের আসার সময় মরে গেছে। সেই নদীর শহর থেকে 22 কিলোমিটার উত্তরে নদীর তীরে এই মন্দিরটা হচ্ছে আপনার অবস্থিত। আর এখানে হচ্ছে পোড়ামাটির ফলক চিত্র দিয়ে আর কি এটা তৈরি করা হয়েছে। আর এটা সম্পর্কে আরেকটা বিষয় লেখা আছে, সেটা হচ্ছে 1608 সালে দিনাজপুরের রাজবংশের প্রথম রাজা শ্রীমন্ত দত্ত রাজবংশের ভিত্তি স্থাপন করেন, যা প্রায় 300 বছর স্থায়ী হয়েছিল। তো এগুলো নিয়ে বিভিন্ন কিছু লেখা আছে, আপনারা চাইলে হচ্ছে এই অংশটা যেইটুকু লেখা আছে এটা আপনি স্ক্রিনশট দিয়ে আরও বিস্তারিত পড়তে পারেন। তো আপনাদেরকে আমি নিজেও বেশ কিছু জিনিস ঘুরতে ঘুরতে বলবো। তো চলুন আগে আমরা ভিতরে যাই। এগুলো কি ছবি? না আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভিতরে যাই ঘুরে আসি। তো এটা হচ্ছে মন্দিরের ঢোকার পথ। আমি আগেই বলেছিলাম যে এখানে মানুষজন এখন ভালোই আছে, দেখতে পাচ্ছেন। তো এটাকে আমার মনে হচ্ছে যে ওই সিরাজগঞ্জে আমরা যেটা দেখেছি অলমোস্ট অনেকটাই সেম, বাট এটা আর একটু ছোট। বাট এটাকে সংরক্ষণ করার যে প্রসেস এটা মনে হচ্ছে ভালোই স্ট্রং, আর এটা অ্যাক্টিভ। এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন কিছু জ্বালানো হচ্ছে এবং ওই পাশ দিয়ে অনেকেই আসলে মন্দিরে পূজা করছে। তো বোঝা যাচ্ছে এটা একটা অ্যাক্টিভ মন্দির। তো দেখতে পাচ্ছেন। তো আপনাদেরকে এটা আমি ঘুরতে ঘুরতে আরও এটার সম্পর্কে মজার কিছু তথ্য ওইখানে তো ছিলই, আপনারা চাইলে ওটা স্ক্রিনশট দিয়ে পড়তে পারেন। আর এছাড়া আমি হচ্ছে আপনাদেরকে এটা ঘুরতে ঘুরতে আমি আরও কিছু স্টোরি আপনাদেরকে বলছি। কাজে আপনাদেরকে আসার সময় যে এইটা দেখাচ্ছিলাম, এটার পাশাপাশি আরও কিছু তথ্য আছে। এর মধ্যে হচ্ছে 1972 সালে
প্রাণরাজ রায়ের মৃত্যুর পর তার যে পোষ্যপুত্র আছে মহারাজা রামনাথ রায় 1752 সালে আসলে এই মন্দিরটার আপনার নির্মাণ শেষ করে। এর পরবর্তীতে যেটা হয় এটা হচ্ছে তখন 70 ফুট ছিল, বাট যখন 1897 সালে ভূমিকম্প হয় সেই সময় এটা ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছুটা। তো এটা এর পরবর্তীতে এখন 50 ফুট অবস্থায় আছে। তো আপনি এখন এই মুহূর্তে আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটার উচ্চতা হচ্ছে অলমোস্ট 50 ফুট। সবাই যেটা হচ্ছে আমরা কিন্তু ফ্রন্ট পার্টে ছিলাম, এটা হচ্ছে আমরা এই সাইড দিয়ে যাচ্ছি এবং আপনি যদি এই সাইডগুলো দেখেন একটু ভালো করে আপনি দেখতে পারবেন যে এখানে বিভিন্ন ধরনেরই কিন্তু নকশা করা আছে, এখানে বেশ কিছু নকশা করা আছে। দেখতে পাচ্ছেন এই পার্ট দিয়েও হচ্ছে নকশা করা। এখানে বেশিরভাগই হচ্ছে তাদের যেই দেবতা আছে সেই দেবতাগুলোর আসলে ছবিগুলো এখানে নকশা করা আছে। এর পাশাপাশি আসলে এই দিকটাতে এরকম অনেকগুলো দোকান ক্রিয়েট করা হয়েছে যেগুলো হচ্ছে এই রিলেটেড যে জিনিসগুলো আছে। যারা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী ভিডিওটা দেখছেন তারা হয়তো বুঝতে পারবেন এখানে কী বিক্রি করছে। মানে বিভিন্ন কিছুই আসলে এই রিলেটেড, আই মে থিঙ্ক হচ্ছে যে পূজা রিলেটেড জিনিসপত্র এখানে বিক্রি করা হয় এবং অনেক ধরনেরই একটা মূর্তিও এখানে আছে অ্যান্ড কিছু বইও আছে। তো এই হচ্ছে বিষয়। আর এটা হচ্ছে একদম পেছনের সাইড, আমরা যদি ওই পেছন দিক দিয়ে সামনে দিয়ে যেটা দেখলাম এরপরে হচ্ছে এই পেছন সাইড হচ্ছে এটা। আর আপনি দেখতে পাচ্ছেন এখানে আসলে 3টা মেইন ডোর আছে, মূল দরজা হচ্ছে মনে হচ্ছে 3টা, ওটা কিন্তু ওই পাশেও 3টাই ছিল আর এদিক থেকে হচ্ছে 3টা। সো গাইজ আমাদের কিন্তু এই যে মন্দিরটা ছিল সেটা দেখা শেষ, অ্যান্ড দেখা শেষ করে আমরা বেরিয়ে গেলাম। তো এখন বেরিয়ে হচ্ছে এখানে আচ্ছা যাই হোক যেটা বলছিলাম, তো হচ্ছে আমরা এখন বের হয়ে আরেকটা এখানে মসজিদ আছে যেটা হচ্ছে আমাদের আজকের দিনের কিন্তু লাস্ট হচ্ছে ডেস্টিনেশন। বাট আমার মনে হয় এই ভিডিওটা অলরেডি এই দুটা দেখানোর পরবর্তীতে যথেষ্ট বড় হয়ে গিয়েছে, তো আমি এই ভিডিওটাকে এখানে শেষ করে দিচ্ছি। তো ভিডিওটা যারা এতক্ষণ পর্যন্ত দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ, এবং আপনার কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন অ্যান্ড কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে। আপনি যদি দিনাজপুর থেকে এই ভিডিওটা দেখে থাকেন, কোথা থেকে দেখছেন দিনাজপুরে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। আর আপনি যদি অন্য কোনো জেলার হয়ে থাকেন সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন কোথা থেকে দেখছেন। আপনার ভালো লাগা মন্দ লাগা যে কোনো কিছুই কিন্তু আমাকে কমেন্ট করে আপনি জানাতে পারেন, কারণ আপনার যদি কোনো কিছু খারাপ লাগে সেটা আমি চেষ্টা করব পরবর্তীতে ইমপ্রুভ করে ফেলার জন্য। তো এই তো ছিল এই ভিডিও। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে কিন্তু আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিও থেকে। তো নেক্সট ভিডিওটা আমি কিছুক্ষণ পর থেকে শুরু করব, যেটা কিন্তু আমাদের দিনাজপুরের লাস্ট ভিডিও হবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করে দিচ্ছি।